pencil has a weight of 0.16 Newton. What is the mass of the pencil? আমরা জানি W equals to mg. তাহলে weight যেহেতু আমাদের 0.16, 10 m equals to আমাদের 0.16. So mass equals to 0.16 by 10 equals to 0.016. এত হচ্ছে আমাদের অবশ্যই এটা কেজিতে আছে। আর এটাকে যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের আসে 16 গ্রাম। তাহলে আমাদের রাইট আনসারটা হচ্ছে 16 গ্রাম। দ্য ডায়াগ্রাম শোজ দ্য পেন্সিল উইথ ওয়ান এন্ড রেস্টিং অন আ স্মল ব্লক। তাহলে দেখো এখানে আমরা দেখছি একটা পেন্সিল একটা স্মল ব্লকে রেস্ট করছে। আর এখানে কি বলছে, আ ফিঙ্গার প্রোভাইডস অ্যান আপওয়ার্ড ফোর্স এফ টু কিপ দ্য পেন্সিল হরাইজন্টাল। দ্য ওয়েট অফ দ্য পেন্সিল ইজ 0.16 নিউটন। ক্যালকুলেট দ্য মুভমেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য পেন্সিল অ্যাবাউট দ্য পিভট। আচ্ছা, আমাদেরকে এইখানে এই পেন্সিলটা হরাইজন্টালি রেস্ট করছে, আর এখানে এফ পরিমাণ একটা ফোর্স একটা ফিঙ্গার দিয়ে প্রোভাইড করা হচ্ছে, আর এই ওয়েটের কারণে একটা 0.16 নিউটন ফোর্স আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করছে। আমাদেরকে যেটা বলেছে, ক্যালকুলেট দ্য মুভমেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য পেন্সিল অ্যাবাউট দ্য পিভট। এই পেন্সিলের যেই ওয়েট, এই ওয়েটের কারণে যে মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে। আর ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। এটা আমাদের ওয়েট হচ্ছে 0.16 নিউটন টাইমস আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 3.7 সেন্টিমিটার, কিন্তু এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। তাহলে 100 দিয়ে ডিভাইড করে নিব, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 0.16 টাইমস 3.7 বাই 100। তাহলে আমাদের মোমেন্টটা হবে ফোর্স টাইমস ডিস্টেন্স। তাহলে ফোর্স হচ্ছে 0.16 নিউটন ইন্টু ডিস্টেন্স হচ্ছে 3.7 সেন্টিমিটার। আমরা এটাকে কি সেন্টিমিটারে রাখবো নাকি মিটারে রাখবো, এটা আমাদেরকে দেখে নিতে হবে। হচ্ছে আনসারে কি ইউনিট চেয়েছে, আনসারে কিন্তু নিউটন সেন্টিমিটারে চেয়েছে। যদি মিটারে চাইতো তাহলে কিন্তু আমাদের সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হতো। যেহেতু আনসারটা আমাদের সেন্টিমিটারের প্রয়োজন, তাহলে আমরা এভাবেই রেখে দিব আর শুধু ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে 0.16 টাইমস 3.7 ইকুয়ালস টু আমাদের আসে 0.592। 0.592, তাহলে আমরা আনসারটা লিখে ফেলি 0.59। স্টেট মোমেন্ট অফ দ্য ফোর্স এফ। আমাদের এই ফোর্স এফ এর কারণে যে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে সেই মোমেন্টটা ক্যালকুলেট করতে বলেছে। এখন আমরা যেহেতু বুঝতেছি যে আমাদের এই পেন্সিলটা হরিজন্টাল থাকবে, তার মানে ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট, এই দুইটা সেম হইতে হবে অবশ্যই। তাহলে যেহেতু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের ভ্যালু এসেছে 0.59 নিউটন সেন্টিমিটার, আমাদের ক্লকওয়াইজ মুভমেন্টও কিন্তু 0.59 সেন্টিমিটারই হইতে হবে। তাহলে আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে 0.59 নিউটন সিএম। তাহলে আমাদের আগের আনসারটা যা ছিল, যা এসেছে, আমরা এই আনসারটা এক্স্যাক্টলি তাই দিব। শো দ্যাট দ্য ফোর্স ইজ 0.080 নিউটন। আমাদেরকে ফোর্সটা শো করতে বলেছে। ফোর্স শো করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি, আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে আমাদের ফোর্স টাইমস ডিস্টেন্স, যেটা ছিল 7.4 পিভট থেকে, ইকুয়ালস টু এই পাশের আমাদের মুভমেন্ট আমরা আগেই ক্যালকুলেট করে ফেলেছি 0.592। তাহলে ফোর্সটা হবে 0.592 ডিভাইড বাই 7.4, 0.592 বাই 7.4, 0.08। তাহলে অবশ্যই এই ফার্স্ট লাইন যে ইকুয়েশনাল লাইনটা আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে আগে, তারপর হচ্ছে ভ্যালুটা ক্যালকুলেট করবে। A solid bar of chocolate is taken from a refrigerator. The temperature of the chocolate bar is 5 degrees Celsius. Describe the arrangement and motion of the particles inside the chocolate bar. তাহলে আমাদেরকে এই চকলেট বার যেটা ফ্রোজেন, তার মানে সলিড, সেটার অ্যারেঞ্জমেন্ট আর মোশন ডিসক্রাইব করতে বলেছে। তাহলে আমরা জানি যে সলিডে কি থাকে, আমাদের সলিডের মধ্যে পার্টিকলসগুলো ফিক্সড পজিশনে রেগুলারলি অ্যারেঞ্জ করা থাকে, আর তাদের মোশনটা কি থাকে, তারা শুধু ফিক্সড পজিশনে থেকেই ভাইব্রেট করতে পারে। তাহলে চলো এটা আমরা ইজিলি ডিসক্রাইব করে ফেলি। দে আর অ্যারেঞ্জড ইন ফিক্সড পজিশনস অ্যান্ড দে ক্যান অনলি ভাইব্রেট অ্যাবাউট দেয়ার ফিক্সড পজিশন। The chocolate is heated at a constant rate until the temperature reaches 45 degrees Celsius. The chocolate has a melting point of 32 degrees Celsius and a boiling point of 55 degrees Celsius. Describe the motion of the particle in the chocolate when the chocolate is at a temperature of 45 degrees Celsius. তাহলে আমাদের চকলেটের মেল্টিং পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, এই পর্যন্ত এটা কি থাকবে, লিকুইড থাকবে, আর এর আগে থাকবে সলিড,
আর 55 পর থাকবে এটা গ্যাস। আমাদের বলেছে যখন টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রির বেশি তখন আমাদের মোশন অফ দ্য পার্টিকেলস ডিসক্রাইব করার জন্য। এর আগে কি ছিল, আমরা যখন ডিসক্রাইব করেছিলাম তখন সলিড অবস্থায় ছিল, সলিড অবস্থায় পার্টিকেলসগুলো শুধু ভাইব্রেট করতে পারতো। এখন 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি অবস্থায় থাকবে, লিকুইডে থাকবে, তখন আমরা জানি মোশনটা হবে হচ্ছে র্যান্ডম মোশন হবে। আর তারা কি করতে পারবে, ফ্লো করতে পারবে, যেহেতু লিকুইড হয়ে গেছে। দ্য পার্টিকেলস আর নাও নট ইন আ ফিক্সড পজিশন অ্যান্ড দে মুভ র্যান্ডমলি। তাহলে এখানে যদি 1 মার্কস থাকতো আমাদের, তখন কিন্তু আমরা শুধু দে আর নাও নট ইন এ ফিক্সড পজিশন অথবা দে মুভ র্যান্ডমলি লিখে দিলেই হতো। যেহেতু আমাদের 2 মার্কস আছে তাহলে কিন্তু আমরা 2টা পয়েন্টই লিখে দিব। হুইচ অফ দিস ইজ ইউজ টু মেজার দ্য টেম্পারেচার অফ দ্য চকলেট? চকলেটের টেম্পারেচার মেজার করার জন্য কোনটা ইউজ করতে হবে? অবশ্যই আমাদের একটা থার্মোমিটার ইউজ করতে হবে। ইউজ দ্য এক্সিস টু স্কেচ আ গ্রাফ of how temperature of the chocolate changes with time when it is heated from 5 degree Celsius to 45 degree Celsius. তাহলে আমরা আগেই দেখেছিলাম যে আমাদের পার্টিকেলটার 32 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট আর 55 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট। তাহলে আমাদের মাঝখানের জায়গাটা হচ্ছে লিকুইড। আমরা জানি যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হচ্ছে একটা ল্যাটেন্ট হিট থাকে। তাহলে আমাদের এটার গ্রাফটা কেমন হবে, 5 ডিগ্রি থেকে 32 ডিগ্রি পর্যন্ত, এটা যেহেতু 35, 25, 30, 32, তাহলে 5 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের এটা কনস্ট্যান্টলি টেম্পারেচারটা রাইজ করবে। এরপর যখন 32 হয়ে যাবে কিছুটা সময় এই সেম টেম্পারেচার থাকবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো পার্টিকেল গ্যাস হয়ে যাচ্ছে। এরপর আবার কি হবে, এরপর আবার টেম্পারেচারটা রাইজ করতে থাকবে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মাঝখানে আমাদের আর কোনো কনস্ট্যান্ট টেম্পারেচার আসবে না, যেহেতু আমাদের বয়লিং পয়েন্ট আর রিচ করছে না 45 ডিগ্রি সেলসিয়াসে। The diagram shows the inside of an oscilloscope. Electrons leave the electron supply and accelerate towards the screen. The stream of the electron hits the screen. তাহলে এখানে আমাদের একটা ইলেকট্রন সাপ্লাই আছে আর এখানে একটা স্ট্রিম অফ ইলেকট্রন হচ্ছে পজিটিভলি চার্জ গ্রিডের মধ্য দিয়ে আমাদের স্ক্রিনে গিয়ে লাগছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে the grid is connected to the positive terminal of a high voltage power supply. Explain in terms of movement of particles how the grid has become positively charged. এই যে আমাদের এই গ্রিডটা এটা যে পজিটিভলি চার্জড হয়ে গিয়েছে এটা কিভাবে হয়েছে, এটা আমাদের ইন টার্মস অফ পার্টিকেল মুভমেন্টস বলতে হবে। তাহলে একটা জিনিস পজিটিভলি চার্জড কখন হয়, যখন এটা ইলেকট্রন লুজ করে। তাহলে আমরা বলতে পারি দ্য গ্রিড অথবা ইট হ্যাজ লস্ট ইলেকট্রনস। স্টেট দ্য ফর্মুলা লিঙ্কিং কাইনেটিক এনার্জি, mass and speed. তাহলে আমাদের জানি kinetic energy equals to half mv squared. Calculate the speed of an electron when it has 1.3 into 10 to the power minus 15 joules of kinetic energy. The mass of an electron is 9.1 into 10 to the power minus 31 kg. তাহলে আমাদেরকে mass আর kinetic energy দিয়ে দিয়েছে, আমাদেরকে velocity বা speed ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাদের kinetic energy হচ্ছে 1.3 times 10 to the power minus 15 equals to half times mass হচ্ছে 9.1 into 10 to the power minus 31 times v squared. এখানে খেয়াল করো আমাদের কিন্তু এটা জৌলেই আছে আর ম্যাসের যেই ইউনিটটা সেটা কেজিতেই আছে। যদি ডিফারেন্ট কিছুতে থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এসআই ইউনিটগুলোতে কনভার্ট করে নিতে হতো। তাহলে আমাদের v equals to হবে root over 1.3 into 10 to the power minus 15 times 2 divided by 9.1 into 10 to the power minus 31. 1.3 into 10 to the power minus 15 times 2 by 9.1 times 10 to the power times 10 to the power minus 31. তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিই। এটা আসছে 53.45 into 10 to the power 6, 53.45 into 10 to the power 6, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে হবে 5.3 into 10 to the power 7. তাহলে 5.3 times 10 to the power 7 meters per second. The stream of electrons spread out as it travels towards the screen. Explain why the electrons in the stream move apart from each other. তাহলে ওই যে একটা স্ট্রিমে আমাদের স্ক্রিনের দিকে যাচ্ছিল, এটা যদি স্ক্রিন হয় স্ক্রিনের দিকে আমাদের ইলেকট্রনসগুলো যাচ্ছিল, এখানে বলছে যে এই স্ট্রিম অফ ইলেকট্রনটা কি স্প্রেড হয়ে যায়, আস্তে আস্তে সরে যায় একটা থেকে। আর কোশ্চেনে জিজ্ঞাসা করছে এক্সপ্লেইন ওয়াই দ্য ইলেকট্রনস ইন দ্য স্ট্রিম মুভ অ্যাপার্ট ফ্রম ইচ আদার। প্রত্যেকটা ইলেকট্রন কেন একটা থেকে দূরে সরে যাচ্ছে। তো আমরা জানি যে ইলেকট্রনসগুলো হচ্ছে সবগুলো নেগেটিভ চার্জ
আর সেম চার্জেস হচ্ছে একটাকে রিপেল করে। তাহলে এটাই আমরা লিখে দিব অল ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড অ্যান্ড সেম চার্জেস রিপেল। এখানে কিন্তু আমাদের 2 মার্কস চলে আসবে। শুধু যদি আমরা সেম চার্জেস রিপেল লিখতাম তাহলে কিন্তু আমরা 1 মার্কস পেতাম, কারণ আমরা ইলেকট্রনস যে সবগুলো সেম চার্জ এটা মেনশন করলাম না। তাই আমরা দুইটাই মেনশন করব, সব ইলেকট্রন যে নেগেটিভলি চার্জড আর সেম চার্জেস কি করে একটাকে রিপেল করে। পর সিতে বলছে দি অসিলোস্কোপ ক্যান কজ the electrons to move in a circle. This produces a circular pattern on the screen. Use the scale to determine the radius of the circle. তাহলে এই যে সার্কেলটা আছে এটার রেডিয়াস আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা গ্রিড হচ্ছে 1 cm করে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 1 2 3 4 cm, আর এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ, তাহলে টোটাল হচ্ছে 5 cm আমাদের ডায়ামিটার। তাহলে রেডিয়াস হবে 5 এর হাফ, যেটা হচ্ছে 2.5 cm। 2.5 cm, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। The time taken for the electrons to complete one orbit of the circle is 24 millisecond. একটা অরবিট করতে টাইম লেগেছে 24 মিলিসেকেন্ড। ক্যালকুলেট দি অরবিটাল স্পিড অফ দ্য ইলেকট্রন। আর এখানে আমাদের অরবিটাল স্পিড বের করার ফর্মুলাটা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে 2 পাই টাইমস অরবিটাল রেডিয়াস, যেটা আমরা আগের ম্যাথে ক্যালকুলেট করলাম, সেটা ছিল হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমরা যদি খেয়াল করি আগের ভ্যালুটা, তাহলে এটা আমাদের 1 cm করে, তাহলে এটা ছিল 2.5 সেন্টিমিটার। আর আমাদেরকে আনসারটা দিতে বলেছে কিন্তু মিটার পার সেকেন্ডে। তাহলে সেন্টিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। 2.5 ডিভাইডেড বাই 100, তাহলে এটা আমাদের মিটারে হয়ে গেছে। এবার আমরা টাইম পিরিয়ডটা দিয়ে দিব। আর টোটাল টাইম পিরিয়ড বলেছে 24 মিলিসেকেন্ড। তাহলে এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমাদের স্পিডটা হচ্ছে সেকেন্ডে দিতে হবে। তাহলে মিলিসেকেন্ডকে 1000 দিয়ে ডিভাইড করলে আমাদের সেকেন্ড চলে আসে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে ফেলি, চলো। 2 পাই টাইমস 2.5 বাই 100 বাই 24 বাই 1000, তাহলে আমাদের ভ্যালুটা আসে 25/12 পাই, যেটা ডেসিমাল আসে 6.5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অরবিটাল স্পিড। The diagram shows two birds. Just before bird X catches the smaller bird Y. Both birds are traveling horizontally at constant velocity. তাহলে এখানে আমাদের একটা বড় বার্ড যেটা বার্ড এক্স, একটা ছোট বার্ড যেটা বার্ড ওয়াই শো করা আছে। আর বার্ড এক্স এর ভ্যালোসিটি দেওয়া আছে 13 মিটার পার সেকেন্ড, আর বার্ড টুর ভ্যালোসিটি আমাদের দেওয়া নেই। আর এটার ম্যাসটা দেওয়া আছে, এটার ম্যাসটা আমাদের কি দেওয়া নেই। শো দ্যাট দ্য মোমেন্টাম অফ বার্ড এক্স ইজ অ্যাবাউট 5 কেজি মিটার পার সেকেন্ড। বার্ড এক্স এর মোমেন্টাম আমাদেরকে শো করতে বলেছে অ্যাবাউট 5 এর মতো। তাহলে মোমেন্টাম ইকুয়ালস আমরা জানি ম্যাস টাইমস ভ্যালোসিটি। ম্যাস হচ্ছে 0.41 টাইমস ভ্যালোসিটি হচ্ছে 13 ইকুয়ালস টু আমাদের আসে 0.41 টাইমস 13 5.33, যেটা কি অ্যাবাউট 5 কেজি মিটার পার সেকেন্ডের মতো। দ্য মোমেন্টাম অফ বার্ড ওয়াই জাস্ট বিফোর ইট ইজ কট ইজ 0.15 কেজি মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য বার্ডস জাস্ট বিফোর বার্ড এক্স ক্যাচেস বার্ড ওয়াই। তাহলে বার্ড এক্সের মোমেন্টাম আমাদেরকে দিয়ে দিল 0.15 কেজি মিটার পার সেকেন্ড, আর বার্ড এক্সের মোমেন্টামটা আমরা আগেই অলরেডি বের করলাম, যেটা হচ্ছে অ্যাবাউট 5.33 বা 5 এর মতো। আমাদেরকে বলেছে টোটাল মোমেন্টাম বের করতে দুইটা বার্ডের, বার্ড এক্স বার্ড ওয়াইকে ক্যাচ করার আগে। তাহলে সেটা কত হবে, দুইটা মোমেন্টামের সাম। তাহলে 5.33 প্লাস 0.15, যেটা আমাদের আসবে 5.48 এর মতো, 5.48 কেজি মিটার পার সেকেন্ড। স্টেট দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য বার্ডস জাস্ট আফটার বার্ড এক্স হ্যাজ কট বার্ড ওয়াই। তাহলে বার্ড এক্স যখন বার্ড ওয়াইকে ধরে ফেলছে তখন টোটাল মোমেন্টাম কত হবে? আমরা জানি মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু মোমেন্টাম আফটার কলিশন। তাহলে পরের মোমেন্টামটাও এক্স্যাক্টলি সেম হবে। তাহলে 5.48। বার্ড ওয়াই হ্যাজ আ ম্যাস অফ 0.17 কেজি। ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি অফ দ্য বার্ডস জাস্ট আফটার বার্ড এক্স হ্যাজ কট বার্ড ওয়াই। তাহলে বার্ড এক্সটা বার্ড ওয়াইকে কিন্তু ধরে ফেলেছে, তার মানে দুইটা তখন একটা অবজেক্ট হয়ে গেছে, এইভাবে করে আমরা চিন্তা করতে পারি। আর বার্ড ওয়াইয়ের ম্যাস দিয়ে দিয়েছে আমাদের 0.15 কেজি। ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি অফ দ্য বার্ডস জাস্ট আফটার বার্ড এক্স হ্যাজ কট বার্ড ওয়াই। তাহলে আমরা জানি যে পরের মোমেন্টামটা ছিল আমাদের 5.48, টোটাল মোমেন্টাম আমাদের 5.48 ছিল। তাহলে টোটাল মোমেন্টাম ইকুয়ালস টু হবে আমাদের ম্যাস 1 প্লাস ম্যাস 2 টাইমস একটা কমন ভ্যালোসিটি, যেহেতু এখন দুইটা একটা কমন ভ্যালোসিটিতে মুভ করছে। তাহলে বার্ড 1-এর ম্যাস ছিল আমাদের 0.41 প্লাস বার্ড 2-র ম্যাস হচ্ছে 0.17 টাইমস ভি ইকুয়ালস টু 5.48। তাহলে ভি ইকুয়ালস টু আমাদের আসে 5.48 বাই 0.41 প্লাস
9.17, 9.45, 9.45 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। The diagram shows some of the components of a nuclear fission reactor. তাহলে আমাদের একটা কমন ফিশন রিয়েক্টরের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা কোশ্চেনটা পড়ে ফেলি চলো। Describe how a chain reaction occurs in a nuclear fission reactor. তাহলে চেইন রিয়েকশন কীভাবে হয় সেটা আমরা সবাই জানি। প্রথমত একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াস একটা নিউট্রন এসে হিট করে আর এই নিউক্লিয়াসটাই নিউট্রনটাকে অ্যাবজর্ব করে, তারপর এটা স্প্লিট করে আর সাথে এক্সট্রা কিছু নিউট্রন রিলিজ করে, আর এই নিউট্রনসগুলো আবার নতুন একটা নিউক্লিয়াসে গিয়ে হিট করে আর নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে আবার স্প্লিট করে, এভাবে করে চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের চেইন রিয়েকশন। তাহলে এটাকে আমরা লিখে ফেলি চলো। A neutron is absorbed by a nucleus and the nucleus splits and it also releases more neutrons which are then absorbed by more nuclei and the process goes on. এখানে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের এই অ্যাবজর্ব যে কিওয়ার্ডটা আছে আর নিউক্লিয়াসটা আছে এটা অবশ্যই ঠিক থাকতে হবে। অ্যাবজর্বকে শুধু হিট লিখলে তাহলে কিন্তু আমাদের হবে না, আবার নিউক্লিয়াসের জায়গায় যদি আমরা অ্যাটম বা মলিকিউল অন্য কিছু লিখে দিই বা আয়ন লিখে দিই তাহলে কিন্তু হবে না। অবশ্যই এটাকে নিউক্লিয়াসকে নিউক্লিয়াস লিখতে হবে, অ্যাবজর্বকে অ্যাবজর্ব লিখতে হবে, শুধু হিট লিখলে হবে না। এটাকে শুধু যদি আমরা এভাবে হিট লিখে দিই তাহলে কিন্তু হবে না, অ্যাবজর্বডি লিখতে হবে। ডিসক্রাইব দ্য রোল অফ দ্য কন্ট্রোল রডস ইন আ নিউক্লিয়ার ফিশন। তাহলে কন্ট্রোল রড কী করে আমরা জানি, নিউট্রনস অ্যাবজর্ব করে আর নিউট্রনস অ্যাবজর্ব করার মাধ্যমে রিয়েকশনটা স্লো করে দেয়। দে অ্যাবজর্ব নিউট্রনস অ্যান্ড স্লোজ ডাউন দ্য রেট অফ ফিশন। ফিশনের যে রেট আছে সেটাকে কমিয়ে দেয় নিউট্রন অ্যাবজর্ব করে। ডিসক্রাইব হাউ দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিউশন। তাহলে নিউক্লিয়ার ফিউশন আর ফিউশনের প্রসেস কীভাবে ডিফারেন্ট এটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। আমরা জানি ফিউশন হচ্ছে স্প্লিটিং অফ নিউক্লিয়াস আর ফিউশন হচ্ছে জয়নিং অফ নিউক্লি। ফিউশন ইজ স্প্লিটিং কিওয়ার্ডটা ঠিক রাখবে তোমরা, অফ নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস কারণ এটা একটা সিঙ্গেল নিউক্লিয়াসকে স্প্লিট করে, আর ফিউশন ইজ জয়নিং অফ নিউক্লি। এখানে নিউক্লি ইউজ করতে হবে কারণ নিউক্লি হচ্ছে প্লুরাল, আর এখানে অবশ্যই স্প্লিটিংকে স্প্লিটিং লিখবে আর নিউক্লিয়াসকে নিউক্লিয়াসই লিখবে, অন্য অ্যাটম বা মলিকিউল এগুলো লিখবে না, তাহলে কিন্তু এই মার্কগুলো আসবে না। উইচ অফ দিজ ইজ দ্য নেম অফ দ্য নিউক্লিয়ার প্রসেস দ্যাট ইজ দ্য মেইন এনার্জি সোর্স ফর স্টার্স। স্টার্সের মধ্যে কোনটা হয়, আলফা ডিকে ফিউশন, ফিউশন গামারে। আমরা জানি স্টার্সের মধ্যে হচ্ছে আমাদের ফিউশন হয়, স্মলার পার্টিকেলসগুলো জয়েন করে লার্জার পার্টিকেলস ফর্ম করে। গিভ আ রিজন why the nuclear process in stars does not happen at low temperature and pressure. ফিউশন হওয়ার জন্য দেখো কী হতে হবে, দুইটা নিউক্লিয়াসকে জয়েন হইতে হবে। দুইটা নিউক্লিয়াসের কিন্তু একটা ফোর্স থাকে, যেমন সবগুলো কিন্তু পজিটিভ চার্জ থাকে ভিতরে, তাহলে এই সেম চার্জের কারণে এটা কিন্তু অনেক একটা রিপালশন থাকে, আর এটা থাকা সত্ত্বেও কম্বাইন হওয়ার জন্য অনেক হাই প্রেশার আর টেম্পারেচার লাগে, যেটা আমাদের লো টেম্পারেচার আর প্রেশারে এই ফোর্সটাকে ওভারকাম করতে পারে না, তাই হচ্ছে আমাদের এই নিউক্লিয়ার প্রসেস যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন সেটা হইতে পারে না। The repulsion of the nuclei is very high. আমাদের নিউক্লিয়ার যে রিপালশন সেটা অনেক হাই হওয়ার কারণে এটা লো টেম্পারেচার আর প্রেশারে হইতে পারে না। The national grid is used in the United Kingdom for large-scale transmission of electricity. The photograph shows solar panels connected to the national grid. Solar panels provide direct current to a device that outputs an alternating current so that the energy from the solar panels can be distributed to the national grid. Explain why a step-up transformer is used to supply the national grid. National grid-এ সাপ্লাই করার জন্য কেন একটা স্টেপ-আপ ট্রান্সফর্মার ইউজ করা হয়? আমরা স্টেপ-আপ ট্রান্সফর্মার জানি এটা হচ্ছে ভোল্টেজকে ইনক্রিজ করে দেয় আর অ্যাম্পসকে কমিয়ে দেয়। তাহলে এটা করলে কি হয়, আমাদের এফিসিয়েন্সি বেড়ে যায় বা হিট লসের কারণে আমাদের এনার্জি লস্ট কমে যায়। অ্যাম্পস যখন বেশি থাকে বা কারেন্ট যখন বেশি থাকে তখন অনেক হিট হয়ে যায় আমাদের ওয়্যার বা যেই কন্ডাক্টর দিয়ে আমরা ট্রান্সফার করছি সেটা, আর ভোল্টেজ বাড়ালে অ্যাম্পস কমে যায় স্টেপ আপ ট্রান্সফরমারে, তাই কি হয়, হিট লসটা বা এনার্জি লসটা কমে যায়। স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপস আপ দ্য ভোল্টেজ অ্যান্ড রিডিউসেস দ্য কারেন্ট উইচ রিডিউসেস দ্য হিট লস অর এনার্জি লস ওয়াইল ট্রান্সমিশন। তাহলে এইটা লিখলে কিন্তু আমাদের 2 মার্কস চলে আসবে। দিস ইজ দ্য লেভেল অন দ্য স্টেপ আপ ট্রান্সফরমার। State the formula linking input voltage and output voltage and turns ratio for a transformer. তাহলে আমরা জানি voltage in primary
by voltage in secondary equals to number of turns in primary by number of turns in secondary. Calculate the number of turns on the secondary coil of the step-up transformer. Step-up transformer এর secondary coil এর number of turns আমাদেরকে calculate করতে হবে। এর জন্য আমাদের ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ আর নাম্বার অফ টার্নস ইন প্রাইমারিটা দেওয়া আছে। তাহলে ইনপুট ভোল্টেজ হচ্ছে 15 কেভি বাই আউটপুট ভোল্টেজ হচ্ছে 340 কেভি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা যে দুইটা ভোল্টেজ যাতে সেম ইউনিটে থাকে। এখানে এটা উপরেরটাও কেভিতে আছে, নিচেরটাও কেভিতে আছে। যদি একটা কেভি আর একটা ভিতে থাকতো তাহলে কিন্তু আমাদের এটা কনভার্ট করে নিতে হতো। আর এখানে দুইটা যদি সেম ইউনিটে থাকে তাহলে এই সেম ইউনিটে আর কনভার্ট করার প্রয়োজন নেই, যেহেতু এটা বেসিক্যালি একটা রেশিও। ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি হচ্ছে 1400, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি আমাদেরকে বের করতে হবে। তাহলে নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি হচ্ছে 1400 টাইমস 340 বাই 15। 1400 টাইমস 340 বাই 15, 31733। তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে 31733। 31733। তাহলে এটাকে আমরা চাইলে অন্য সিগমেন্ট ফিগারও লিখতে পারি, কিন্তু যেহেতু কিছু মেনশন করা নেই আমরা পুরোটা রেখে দিলেও কোনো সমস্যা নেই। 31733। Solar panels produce constant direct current DC. Explain why a transformer will not work when connected to a constant direct current. আমরা জানি ট্রান্সফর্মার কাজ করে কিভাবে। প্রথমত একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। এই প্রাইমারি কয়েলের মধ্যে অল্টারনেটিং কারেন্ট ফ্লো হওয়ার কারণে যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এটার ডিরেকশন বারবার চেঞ্জ হয়, যার কারণে এটা কি করে, মুভ করে। এটা মুভ করলে এটা সেকেন্ডারি কয়েলটাকে কাট করে, যার কারণে এখানে ভোল্টেজ ইনডিউস হয় আর সার্কিটটা কমপ্লিট হওয়ার কারণে এখানে কারেন্ট ফ্লো হয়। তাহলে যেহেতু ডিরেক্ট কারেন্টে আমাদের বারবার ডিরেকশনটা চেঞ্জ করা হয় না, কনস্ট্যান্ট ডিরেকশন থাকে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে স্টেশনারি থাকবে, মুভ করবে না। তাই কি এটাকে বারবার কাট করবে না আর এখানে ভোল্টেজও ইনডিউস হবে না। অ্যাজ দ্য কারেন্ট ইন ডিসি only flows in one direction, the magnetic field it generates are constant, or এখানে আমরা stationary লিখতে পারি। As the field lines do not cut the secondary coil, no voltage is induced. তাহলে এখানে কিন্তু আমাদের পুরো এক্সপ্লেনেশনটা চলে আসলো। A glass prism can be used to refract light. State the name of the piece of equipment used to measure angles. Angle measure করার জন্য আমরা একটা প্রোডাক্টর ইউজ করি। তাহলে এটা লিখে ফেলে চলো। Measure the angle of incidence and the angle of refraction for the light entering the prism. তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আমাদেরকে মেজার করতে হবে। তাহলে আমরা যদি একটা প্রোটেক্টর ইউজ করি অ্যাবাউট 44 ডিগ্রি আমাদের এটা আসবে, আর এটা অ্যাবাউট 28 ডিগ্রির মতো আসবে। তোমাদের 1-2 ডিগ্রি কম বা বেশি আসতে পারে। তাহলে 44 ডিগ্রিজ আর 28 ডিগ্রিজ। State the formula linking refractive index, angle of incidence and angle of refraction. তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস। এই গ্লাসটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাদের আই হচ্ছে 44 আর আর হচ্ছে 28। তাহলে n ইকুয়ালস টু হবে সাইন 44 বাই সাইন 28 ইকুয়ালস টু সাইন 44 বাই সাইন 28, 1.479 বা 1.48, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.5। যেহেতু আমাদের কোনো স্পেসিফিক সিগন্যাল ফিগারে বলেনি, আমরা চাইলে 1.48ও রাখতে পারতাম। Two galaxies A and B emit red light with a reference wavelength 630 nanometers. An astronomer measures the wavelength of red light from galaxy A when the light arrives at Earth. The astronomer's value for the wavelength is 645 nanometer. Calculate the difference between the astronomer's value for the wavelength and the reference value for রেড লাইট। তাহলে ডিফারেন্সটা বের করতে বলেছে। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমার্স ভ্যালু আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স ওয়েভলেন্থ। তাহলে ডিফারেন্সটা হচ্ছে 645 মাইনাস 630, তাহলে 15 ন্যানোমিটার। দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ হ্যাপেন্স বিকজ লাইট এ ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আর্থ। ক্যালকুলেট দ্য স্পিড অফ গ্যালাক্সি এ। গ্যালাক্সি স্পিডটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এই ফর্মুলা কি, চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই ওয়েভলেন্থ, যেটা হচ্ছে রেফারেন্স ওয়েভলেন্থ, ইকুয়ালস টু ভ্যালোসিটি অফ গ্যালাক্সি বাই স্পিড অফ লাইট। আমাদের ভ্যালোসিটি অফ গ্যালাক্সি বের করতে বলেছে। চেঞ্জ ইন ওয়েভলেন্থ আমরা ফার্স্ট পার্টে বের করলাম, রেফারেন্স ওয়েভলেন্থ আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আর স্পিড অফ লাইট আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই রেফারেন্স ওয়েভলেন্থ ইকুয়ালস টু ভি বাই সি। চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই রেফারেন্স ওয়েভলেন্থ ইকুয়ালস টু ভি বাই সি। চেঞ্জ ইন ওয়েভলেন্থ আমরা আগের পার্টে বের করলাম 15, রেফারেন্স ওয়েভলেন্থ হচ্ছে আমাদের 630 ন্যানোমিটার্স।
রেফারেন্স ওয়েভলেন্থ কিন্তু যেটা অ্যাস্ট্রোনমার মেজার করছে সেটা না, রেফারেন্স ওয়েভলেন্থ হবে এটা, এখানে আমাদের বলা আছে 630 ইকুয়ালস টু ভি হচ্ছে আমাদের বের করতে হবে, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁸। তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। ভি ইকুয়ালস টু আমাদের হবে 3 ইন্টু 10⁸ টাইমস 15/630। তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। 3 ইন্টু 10⁸ টাইমস 15/630, আমাদের ভ্যালুটা আসে 7.14 ইন্টু 10⁶, 7.14 ইন্টু 10⁶. Light from galaxy B has twice the redshift as light from galaxy A. Galaxy B is twice as far away from Earth as galaxy A. Explain how these observations support Big Bang theory of the origin of the universe. তাহলে এখানে কি বলছে দেখো, গ্যালাক্সি বি গ্যালাক্সি এ থেকে রেডশিফট হচ্ছে ডাবল। গ্যালাক্সি বি is twice as far away from Earth as galaxy A. Explain how these observations support Big Bang theory. তাহলে এটা দিয়ে আমরা বুঝতেছি দেখো, রেডশিফট মানে আমরা জানি যে যত বেশি রেডশিফট অত ফাস্ট হচ্ছে একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট থেকে মুভ করে সরে যাচ্ছে। তাহলে টুয়াইস রেডশিফট মানে কি হবে, টুয়াইস দ্য স্পিড দ্যাট গ্যালাক্সি এ ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আর্থ অ্যাজ গ্যালাক্সি বি। তাহলে যেহেতু আমাদের থেকে এগুলো দূরে সরে যাচ্ছে, তার মানে আমরা বুঝতেছি যে যেহেতু এই সবগুলো একটা একটা থেকে, এটা যদি আমাদের আর্থ হয়, যেহেতু এগুলো সবগুলো থেকে সবাই দূরে সরে যাচ্ছে, তার মানে সবগুলো একসময় একটা সিঙ্গেল পয়েন্টে ছিল যেটা আমাদের বিগ ব্যাং থিওরিকে সাপোর্ট করছে। তাহলে এটা 2 মার্কসের জন্য আমরা জাস্ট 2টা পয়েন্ট লিখে দিলেই হবে। টুয়াইস দ্য রেডশিফট মিনস twice the speed. This means galaxies are moving away from each other, so they were at some point in one single point. এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসারটা। Concrete on top of buildings can be used to heat water. The photograph shows a concrete and water heating system being built into the roof of a house. A scientist wants to determine the specific heat capacity of concrete. The diagram shows some of the equipments they could use. তাহলে দেখো ইকুইপমেন্টগুলো আমরা কি দেখছি, এখানে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে একটা কন্টেনারের মতো আছে যেটার উপর একটা লিড দেওয়া আছে, ভিতর থার্মোমিটার আছে, কনক্রিট আছে, আর ইলেকট্রিক হিটার আছে। কেন? এই কনক্রিটটাকে হিট করার জন্য। আর টেম্পারেচার মেজার করবো আমরা হচ্ছে থার্মোমিটার দিয়ে। আর এখানে আমাদের ভোল্ট মিটার আর অ্যামিটার কানেক্ট করা আছে একটা সার্কিটের সাথে, যেখানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই করা হচ্ছে। Describe a suitable method to find the specific heat capacity of concrete. Specific heat capacity আমাদেরকে কনক্রিটের বের করতে হইলে কীভাবে এক্সপেরিমেন্টটা করতে হবে সেটা আমাদেরকে ডিসক্রাইব করতে বলেছে। চেঞ্জ ইন থার্মাল এনার্জি ইকুয়ালস টু ম্যাস টাইমস স্পেসিফিক হিট ক্যাপাসিটি টাইমস চেঞ্জ ইন টেম্পারেচার, বা ডেল কিউ ইকুয়ালস টু এম সি ইন্টু ডেল টি। তাহলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে পাবো সি ইকুয়ালস টু ডেল কিউ বাই এম টাইমস ডেল টি। তাহলে আমাদেরকে চেঞ্জ ইন থার্মাল এনার্জি বের করতে হবে, ম্যাস নিতে হবে কনক্রিটটার, আর চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে হবে। আর এই চেঞ্জ ইন এনার্জিটা আমরা কীভাবে বের করব, কতটুকু এনার্জি আমাদেরকে সাপ্লাই করা হচ্ছে সেই ইলেকট্রিক হিটার দিয়ে, সেটাই আমাদের মূলত চেঞ্জ ইন থার্মাল এনার্জি। যদিও এখানে 100% এফিসিয়েন্সি যদি না থাকে, কিছুটা হিট লস হয়ে যাবে, কিন্তু আমরা সেটাকে কনসিডার করবো না। এখানে আমরা হচ্ছে চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা চেঞ্জ ইন থার্মাল এনার্জি অ্যাজিউম করে নিব, আর ডিভাইড করবো আমরা ম্যাস টাইমস চেঞ্জ ইন টেম্পারেচার দিয়ে। তাহলে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা পেয়ে যাব। তাহলে চলো এক্সপেরিমেন্ট আমরা লিখে ফেলি। ফাইন্ড দ্য ম্যাস অফ দ্য কনক্রিট ইউজিং আ ব্যালেন্স, মেজার দ্য টাইম ইউজিং আ স্টপ ক্লক or stopwatch that the heater is turned on. We can calculate the energy provided by using the formula E equals to I/V/T. The current and voltage could be found from the reading of the ammeter and voltmeter. We have to find the temperature change by subtracting the initial temperature from the final temperature. Then using the equation C equals to del Q by mass times del T, we can find the specific heat capacity. We have to repeat the experiment and find the mean of the specific heat capacity. Explain the advantage of concrete having a high specific heat capacity when it is used to heat water in the heating system. High specific heat capacity হলে কি হবে, আমাদের এই কনক্রিটটা কিন্তু বেশি সময় ধরে হিটটা তাহলে ধরে রাখতে পারবে, আবার অনেক বেশি হিট এটা অ্যাবজর্বও করতে পারবে। ইট ক্যান অ্যাবজর্ব আ হাই অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড রিটেইন ইট ফর আ লং টাইম। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল।
আর এই পিডিএফটাও কিন্তু তোমরা আমাদের ক্রিসপি সায়েন্সের ওয়েবসাইটে পেয়ে যাবে।